এক বনে টোনা ও টুনি এবং যজ্ঞ কাক ও কাকলি কাক নামের দুই দম্পতি বসবাস করত। টোনা আর যজ্ঞ কাক তাদের বাড়ির গাভীর দুধ বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চালাতো। কি গো টোনা, সারাদিন কি গাভীর দুধই দহন করবে? বাজারে নিয়ে যাবে কখন? দুপুর যে গড়িয়ে এলো, সকাল ছাড়া যে কেউই গাভীর দুধ কিনতে চায় না। এই কি টোনা, বালতিতে এতটুকু দুধ কেন? এই দুধ বিক্রি করে কি হবে? এই দুধ বিক্রি করে কি বেশি টাকা পাবো আমরা? পাবো না তো। আর দিন দিন আমাদের গাভীর শরীরের হাল যা হচ্ছে না, এর বেশি মনে হয় আর দুধ পাবো না আমরা। টুনি, আমরা তো আর গাভীকে ভালো মতো খাবার দিতে পারি না। গাভী সেজন্যই তো এত দুর্বল হচ্ছে। অভাবের জন্য যখন গাভীকে খাবার দিতে পারি না, তখন গাভীর কাছ থেকে বেশি দুধ আশা করা আমাদের উচিত নয়। আর আমরা তো অসৎ ব্যবসায়ী নই যে দুধে জল দিয়ে তা বেশি করব। এই দুধ বিক্রি করে যা টাকা পাবো তাতেই আমি খুশি টুনি। আচ্ছা ঠিক আছে, আমি যাই টুনি, বাজারে গিয়ে দুধ বিক্রি করে আসি। তুমি গাভীটাকে ঘাস খেতে দাও। এ কথা বলে টোনা দুধের বালতি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে যজ্ঞ কাকের বাড়িতে, বা যজ্ঞ, আমাদের গাভীকে দুধ বৃদ্ধির ইনজেকশন দিয়ে তো ভালোই দুধ দিয়েছে। শোনো যজ্ঞ, আমরা তো এখন গাভীর থেকে অনেক দুধ পাচ্ছি। আমরা যদি এই দুধে আরো বেশি করে জল মিশিয়ে দেই, তবে তো দুধ আরো বেশি হবে। বুদ্ধিটা কেমন যজ্ঞ, বলো তো? এই বুদ্ধি তো তুমি বলার আগেই আমি ভেবে রেখেছি কাকুলি। যাও যাও কাকুলি, তাড়াতাড়ি জল নিয়ে এসো। এক বালতি দুধে 2 বালতি জল মিশিয়ে দেব। যজ্ঞ কাকের এমন কথা শুনে কাকুলি জল নিয়ে আসে আর দুজনে মিলে তাদের গাভীর দুধে জল মিশিয়ে দেয়। এরপর যজ্ঞ কাকও তার গাভীর দুধ নিয়ে বাজারে চলে যায়। আর বাজারে যাওয়ার পর, এই নাও কবুতর দাদা, আজ আমি অনেক দুধ নিয়ে এসেছি। আজকে কিন্তু আমাকে বেশি টাকা দিতে হবে। আমার গাভীর দুধ তো এই বনের সবচেয়ে খাঁটি দুধ, কোনো ভেজাল নেই আমার গাভীর দুধে। যজ্ঞর এমন কথা শুনে মিষ্টির দোকানের ব্যবসায়ী কবুতর যজ্ঞ কাকের বালতিতে দুধ দেখে বলে, এ মা, কি টলটলে দুধ যজ্ঞ! এই দুধে তুমি নিশ্চয়ই জল মিশিয়েছ। আমি তোমার দুধ কিছুতেই নেব না। তোমার এই গাভীর দুধ দিয়ে আমি কিছুতেই মিষ্টি বানাতে পারবো না। তোমার এই গাভীর দুধ অন্যখানে নিয়ে গিয়ে বিক্রি করো। ওই তো টোনা দাদা, টোনা দাদা দুধ নিয়ে বাজারে এসেছে। টোনা দাদা যেই দুধ নিয়ে আসে সেই দুধে কখনোই জল মেশানো থাকে না। ও টোনা দাদা, টোনা দাদা, এদিকে এসো, আমি তোমার থেকে বেশি টাকা দিয়ে দুধ নেব। তারপর যজ্ঞ কাকের সামনেই কবুতর টোনার কাছ থেকে অনেক টাকা দিয়ে দুধ কিনে নেয়। এসব দেখে যজ্ঞ কাক প্রত্যেকটা মিষ্টির দোকানে ঘুরে ঘুরেও তার জল মেশানো দুধ বিক্রি করতে পারে না। আর যজ্ঞ কাক তার দুধ নিয়ে রেগে বাড়িতে চলে আসে আর মনে মনে বলে, আর বাজারে টোনার গাভীর দুধের চাহিদা খুব বেশি, আর আমার গাভীর দুধ কেউ নিল না। এই টোনাটাকে আর কিছুতেই আমি দুধ বিক্রি করতে দেব না। এই বনে শুধু আমার গাভীর দুধই বিক্রি হবে। কি করে যে টোনার দুধ বিক্রি করা বন্ধ করি? পেয়েছি বুদ্ধি। আমি খুব ভালো একটা উপায় বের করেছি। আজ রাতে আমি দেখাবো আমার কামাল। না থাকবে বাঁশ আর না থাকবে বাঁশি। এ কথা বলে যজ্ঞ কাক রাতের অপেক্ষা করতে থাকে। আর রাত হলে যজ্ঞ কাক ঘাসের মধ্যে বিষ মিশিয়ে সেই বিষ মেশানো ঘাস নিয়ে টোনার বাড়িতে যায়। আর সেই ঘাস টোনার গোয়াল ঘরের গরুকে খেতে দেয় আর বলতে থাকে, খা খা, ঘাসগুলো বেশি করে খা। আমিও দেখি কাল থেকে তোর মালিক কি করে দুধ বিক্রি করে। খুব সৎ থাকার শখ টোনার, তাই না? এই দুধ বিক্রি করেই তো তুই সংসার চালাস। এবার দেখি কাল থেকে টাকা তুই কোথায় পাস। এ কথা বলে যজ্ঞ কাক চুপি চুপি টোনার গোয়াল ঘর থেকে চলে যায়। এদিকে রাত পেরিয়ে সকাল হয়ে যায় আর টোনা তার গোয়াল ঘরে মৃত গাভীকে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে,
হায় ঈশ্বর, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! রাতেই তো আমার গাভীটা সুস্থ ছিল, আর সকাল হতেই কিভাবে আমার গাভীটা মরে গেল! কোন পাপের ফলে আমার কাছ থেকে আমার একমাত্র কর্মের ফল তুমি কেড়ে নিলে ঈশ্বর! টোনার এমন কান্না শুনে টুনি ছুটে গোয়াল ঘরে চলে আসে আর বলে, আর খেদে কি করবে বলো? যা হওয়ার তা তো হয়ে গেছে। সব আমাদের কপালের দোষ। যাও টোনা, এই গাভীর শোক ভুলে গিয়ে অন্য কাজের খোঁজে যাও। প্রতিদিন টাকা না আনলে তো আমাদের ঘরে চুলা জ্বলবে না। তুমি জানো না, ঈশ্বর গরিবদের কষ্ট অনেক বেশি দেন। টুনির কথা শুনে টোনা কান্না থামিয়ে দেয় আর অন্য কাজ খোঁজার জন্য বাইরে চলে যায়। কিন্তু টোনা বনের কোথাও কাজ খুঁজে পায় না। এরপর টোনা বিষণ্ণ মন নিয়ে বনের পথে পথে ঘুরতে থাকে। এমন সময় টোনা এক গাভীর কান্নার আওয়াজ শুনতে পায়। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমার পায়ে যে খুব ব্যথা, আমি যে হাঁটতে পারছি না। কেউ কি আছো আশেপাশে? আমার কাছে এসো, আমাকে একটু সাহায্য করো। এরপর টোনা গাভীর কান্না শুনে গাভীর কাছে যায়। এ কি, এ গাভীর তো দেখছি একটা পা কেটে গেছে। এ তো দেখছি 3 পাওয়ালা গাভী, আর কাটা পা থেকে তো অনেক রক্ত ঝরছে। এই গাভী, কি করে তোমার এমন অবস্থা হলো? তোমার পা কি করে কাটলো বলো তো শুনি। আমি রাস্তায় হাঁটার সময় হঠাৎ করে পেছন থেকে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেয়, আর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার এই পাটা কেটে গেছে। আমার পায়ে প্রচন্ড ক্ষত হয়েছে, খুব ব্যথা করছে। আমি আর পাচ্ছি না, আমি হাঁটতেও পাচ্ছি না। আমি মনে হয় মরেই যাব। আহারে, তুমি একটু বসো, আমি বন থেকে কয়েকটা ঔষধি পাতা নিয়ে আসছি। এক্ষুনি তোমার রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে উঠবে। এই কথা বলে টোনা বন থেকে কয়েকটা ঔষধি পাতা এনে সেই পাতার রস করে গাভীর পায়ে লাগিয়ে দেয়, আর গাভীর কাটা পা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এরপর গাভী একটু সুস্থ বোধ করে। এরপর গাভী টোনাকে বলে, এখন আমার পায়ের ব্যথাটা অনেকটা কমেছে। তুমি না থাকলে আজ যে আমার কি হতো। ধন্যবাদ তোমাকে, আমি এখন যাই। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। না না, তোমার এই অবস্থায় আমি তোমাকে কোথাও যেতে দেব না। যদি আবার তোমার কোনো বিপদ হয়, তুমি চলো আমার সাথে, আমার বাড়িতে চলো, আমি তোমার দেখাশোনা করব। টোনার কথা শুনে গাভী খুশি হয়ে যায়, আর টোনার সাথে 3 পাওয়ালা গাভী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে টোনার বাড়িতে চলে যায়। গাভী, খুব বড় মুখ করে তো আমি তোমাকে আমার বাড়িতে এনেছি। দেখো, এই 2টো শুকনো খড় ছাড়া তোমাকে দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নেই। টোনা, তুমি আমার প্রতি যে উদারতা দেখিয়েছো, আমি এতেই অনেক খুশি। আমি তোমাকে একটা কথা বলিনি। আসলে আমি হলাম একটি জাদুই গাভী। আমি সাধারণ দুধ দেই না, আমি সোনার দুধ দেই। তুমি আমার সোনার দুধ দহন করে বাজারে নিয়ে যাও, অনেক টাকা পাবে। গাভীর মুখে এসব কথা শুনে টোনা ভীষণ খুশি হয়ে যায়, আর গাভীর সোনার দুধ দহন করে টোনা বাজারে নিয়ে যায় আর অনেক টাকা পায়। এভাবেই গাভীর সোনার দুধ বিক্রি করে টোনার অনেক উন্নতি হতে থাকে। আর টোনার এমন উন্নতি দেখে যজ্ঞ কাকের ভীষণ হিংসে হতে শুরু করে। আর যজ্ঞ বলে, এক গাভীকে আমি একবার মেরে ফেললাম, আবার এক গাভী এসে টোনার কপালে জুটেছে, তাও আবার টোনাকে সোনার দুধ দেয়। এ আমি কিছুতেই সহ্য করব না। এবার আমি টোনার গাভীকে মারবো না, চুরি করে আনবো, কারণ এই গাভী দিয়ে আমার অনেক লাভ হবে। এরপর যজ্ঞ কাক তার ভাবনা মতো রাতে চুপি চুপি টোনার গোয়ালে যায় সোনার দুধ দেওয়া গাভীর কাছে। তখনই গাভী এক ভয়ঙ্কর আত্মার রূপ নেয় আর বলে ওঠে, তুই
তুই আমাকে চুরি করার উদ্দেশ্যে এখানে এসেছিস? তুই জানিস আমি কে? আমি হলাম এক জাদুই গরু। কোন উদ্দেশ্যে কে আমার কাছে আসে তা আমি আগে থেকেই বুঝতে পারি। আজ আমাকে চুরি করার শখ তোকে আমি মিটিয়ে দেব। যজ্ঞ কাক গাভীর এমন ভয়ঙ্কর চেহারা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর বলে ওঠে, ওরে বাবারে, এ কোন গাভী রে? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি লোভে পড়ে আর কোনোদিন চুরি করতে আসবো না। আগে আমি নিজের জান বাঁচাই, পরে বড়লোক হওয়ার চিন্তা। পালাও। এ কথা বলে যজ্ঞ কাক টোনার গোয়ালঘর থেকে পালিয়ে যায়। এদিকে সকাল হয়ে যায় আর টোনার গোয়াল ঘরে রাতে কি ঘটনা ঘটেছে তা কেউই বুঝতে পারে না। আর টোনা টুনি তাদের 3 পাওয়ালা গাভী নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আরে আরে, বাইরে তো দেখছি অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তবে আগামী 3 দিন বৃষ্টি না থামলেও কোনো সমস্যা নেই, কারণ আমার ঘরে যে অনেক দানা মজুদ আছে। তাহলে তো এখন আর পড়াশোনা করতে হবে না, তাই না মা? পড়াশোনা করতে হবে না আর স্কুলেও যেতে হবে না, শুধু ঘরে বসে বসে খাবার খেয়ে ঘুমিয়ে দিনটা কাটিয়ে দেওয়া যাবে, তাই না মা? বলো। ওরে আমার পড়াচুনি মেয়ে, শোনো মেয়ের কথা। শোন মা, জীবনে বড় হতে হলে, খাবার খেতে হলে, পরিশ্রম করতে হলে মন দিয়ে পড়াশোনা আর অনেক পরিশ্রম করতে হবে, তবেই না আমরা অর্থ উপার্জন করতে পারবো আর অনেক সুখে থাকতে পারবো। ও মা, এগুলো আবার তোমাকে কে শিখিয়েছে গো? এগুলো আমার মা আমাকে শিখিয়েছে সোনা, তাই তো আমি এগুলো শিখেছি। আর এখন আমি তোর মা হয়ে এই শিক্ষাগুলো তোকে দিচ্ছি, আর এই শিক্ষাগুলো এখন তোকে গ্রহণ করতে হবে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, আমি তোমার শিক্ষা শিক্ষিত হয়ে অনেক বড় হব। এভাবেই তারা মা মেয়ে খুনসুটি করতে থাকে। এমন সময় কে যেন টুনির দরজায় কড়া নাড়তে থাকে। একে একে কালু দাদা, এই অসময়ে তুমি আমার বাড়িতে কেন এসেছো? আসলে টুনি, আমার ঘরের সব খাবার যে শেষ হয়ে গেছে আর আমার ছানারা খাবারের জন্য কান্নাকাটি করছে। তুই আমাকে দয়া করে একটু খাবার দে না রে বোন। আমি তোমাকে খুব ভালো করে চিনি কালু দাদা, তুমি অনেক অলস আর তুমি তো একদমই পরিশ্রম করো না। আর তোমার আজকে পরিশ্রম না করার কারণে আজ তোমার ঘরে কোনো খাবার নেই। এমন অলস পাখি আমি একদম সহ্য করতে পারি না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও আর অন্য কোনো জায়গা থেকে খাবার খুঁজে নাও, যাও বলছি। প্লিজ টুনি, দয়া করে আমার বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে আমাকে কিছু খাবার দিয়ে দে। এই বৃষ্টির সময় আমি যে কোথাও কোনো খাবার পাবো না রে, সেটা কি তুই জানিস না? মা, ও মা, তুমি কালু আঙ্কেলকে একটু খাবার দাও না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নাও, এই 1 বাটি খাবার তুমি তোমার ছানাদেরকে খাওয়াবে, আর বৃষ্টি কমে গেলে খাবার খুঁজে আনবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে টুনি। কালু কাক টুনির দেওয়া খাবারগুলো নিয়ে বাড়িতে ফিরে যায় আর খাবারগুলো কাকুলিকে দিয়ে সব ঘটনা খুলে বলে। এত করে তোমাকে আমি বললাম একটু পরিশ্রম করো, আর পরিশ্রম করে আমার কথা যদি তুমি শুনতে তাহলে আর অন্যের কাছে এভাবে হাত পাততে হতো না। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। যাও যাও, এবার নিচে গিয়ে নিজের কাজ করে নাও। কাকলি আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে চলে যায়। দেখতে দেখতে বনের রাত নেমে আসে। ওদিকে বান্টি আর সুখী বাপের বাড়ি থেকে নৌকায় করে আসছিল। হঠাৎই অনেক বৃষ্টির কারণে তাদের নৌকাটা মাঝ নদীতে থেমে যায়। বান্টি, আমার যে ভীষণ ঠান্ডা লাগছে, তুমি দয়া করে কিছু একটা করো বান্টি, আর তাড়াতাড়ি করে ঘাটে যাওয়ার ব্যবস্থা করো। আমি আর কি করব বলো তো সুখী, আমি তো নৌকা চালানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নৌকার কি যে হলো, নৌকাটা একদমই চলছে না। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি যে হলো। বান্টি আর সুখী নৌকা চালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই নৌকা চালাতে সক্ষম হয় না। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ার কারণে দুজনেই কাঁপতে থাকে, আর হঠাৎই একটা বড় ঢেউ এসে নৌকাটা ডুবিয়ে দেয়। বান্টি, বান্টি, আমি যে ডুবে যাচ্ছি, আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমি যে ডুবে যাচ্ছি, বাঁচাও। আমার এই ডানাটা তুমি ধরো, তুমি কিন্তু একদম আমার ডানাটা ছাড়বে না। সুখী বান্টির ডানা শক্ত করে ধরে, আর বান্টি কোনো রকমের সাঁতরে গিয়ে পাড়ে উঠে যায়। আমার যে খুব ভয় করছে বান্টি, চারদিকে কেমন চমচমে হয়ে আছে, গা চমচমে ভাব, আর কি ঘুটঘুটে অন্ধকার দেখো। আরে আরে, এ কি অবস্থা সুখী? তোমার মাথা থেকে রক্ত ঝরছে কেন? তোমার মাথা কি করে ফাটলো আর রক্তই বা ঝরলো কেন?
আমার মাথা তো ফাটেনি, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? বান্টি, উপরে তাকিয়ে দেখো। পেতনি, দেখো দেখো। তোরা দুজন কিনা আমাকে দেখে ফেলেছিস, তবে তো তোদের দুজনকে দেখা দিয়ে খেতে হয়। পেতনি, আমরা অনেক বিপদে পড়ে এখানে এসেছি, তুমি আমাদের না খেয়ে দয়া করে আমাদের সাহায্য করো। আমরা তো আর তোমার কোনো ক্ষতি করিনি গো, যে তুমি তার প্রতিশোধ হিসেবে আমাদের দুজনকে খাবে। তা অবশ্য তোরা একদমই ঠিক বলেছিস রে। তা বলি, তোরা আবার এখানে কি করে এলি? এখানে তো সচরাচর কেউ আসে না। আর তাছাড়া আমি বা তোদের কি করে সাহায্য করতে পারি বলতো? এরপর বান্টি পেতনিকে সব ঘটনা খুলে বলে। পেতনি, আজ রাতটা আমাদের এখানে কোনো নিরাপদ স্থানে রেখে কাল সকালবেলা আমাদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এত অস্থির হোস না। তোরা আয় আয় আমার পিছু পিছু, আমি তোদের সব ব্যবস্থা করে দিচ্ছি। ও মা, কত সুন্দর গাছের উপরে একটা ঘাসের ঘর। আমার তো ঘরটা অনেক পছন্দ হয়েছে। দেখো বান্টি, কি সুন্দর একটা ঘাসের ঘর। তোরা আর দেরি করিস না, তোরা বরং এই ঘাসের ঘরে ঢুকে পড়, আর বাকিটা সকাল হলে বুঝতে পারবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো পেতনি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। তোরা এই ঘরের ভেতরে সব ধরনের খাবার পেয়ে যাবি রে। তাই ঘরের ভেতরে ঢুকিয়ে খাবার দাবার খেয়ে তোরা বরং শুয়ে পড়। এসব কথা বলে পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে বান্টি আর সুখী সেই ঘাসের ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর ভেতরে থাকা খাবারগুলো খেয়ে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে সকাল হয়ে আসে, তবুও বৃষ্টি থামার কোনো নামই নেই। বান্টি আর সুখী ঘরের দরজা খুলে পুরো অবাক হয়ে যায়। বান্টি, আমরা তো দেখছি আমাদের বনে চলে এসেছি গো। দেখো দেখো, সবাই বৃষ্টির কারণে কোথাও যেতে না পেরে সবার ঘরের দরজায় বসে আছে। সুখী, আমি তো আমার চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না গো। বান্টি আর সুখী এইসব দেখে ভীষণ খুশি হয়। তারপর তারা দুজন বৃষ্টিতে ভিজে সবাইকে সব কথা খুলে বলে। এই সব কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। এখন তো অনেক রাত হয়েছে, বান্টি নিশ্চয়ই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এই সুযোগে আমাকে আমার কাজটা করতে হবে। কালু চুপি চুপি বৃষ্টিতে ভিজে সুখীর বাড়িতে ঢুকে খাবার চুরি করার জন্য, কিন্তু বোকা কালু খাবার চুরি করার ধান্দায় অন্য সবকিছু সে ভুলে যায়। ওরে বাবারে, ওরে মারে, জ্বলে গেল গো, জ্বলে গেল, আমার পেছন চলে গেল। কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কালুর এমন চিৎকার শুনে বান্টি আর সুখী ঘুম থেকে উঠে পড়ে, আর তারা দুজনে জল ঢেলে কালুর লেজ থেকে আগুন নেভায়। কালু দাদা, তুমি আমাদের কাছে চাইলেই তো আমরা তোমাকে খাবার দিয়ে দিতাম। তোমাকে আর এত কষ্ট করে চুরি করতে হতো না। চুরি করা যে মহা পাপ গো, আর তার শাস্তিও তুমি পেলে, দেখেছো তো? আমি যে লজ্জিত, আমি আর কোনোদিনও এভাবে চুরি করব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও। দেখো দেখো, তোমরা দেখো, আমার লেজটা কতখানি পুড়ে গেছে। কালু কাক তার নিজের ভুল বুঝতে পারে, আর সে মাথা নত করে সেখান থেকে উড়ে তার বাড়িতে চলে যায়। এমন নির্জন জায়গায় থাকতে আমার আর ভালো লাগে না। আশেপাশে শুধু ধুধু জঙ্গল আর জঙ্গল, কোনো একটা পাখির বাসাও চোখে পড়ে না আমার। কেন যে ঠাকুমা আমাকে এখানে নিয়ে আছে আমি কিছুই বুঝছি না। আর আমার পূর্বের কোনো কথা আমার মনে পড়ছে না। এই ঈগল কি সত্যি সত্যি আমার ঠাকুমা? সেটা তোকে বুঝতে হবে না, তোকে বলেছি না এখানে থাকা নিয়ে তুই কোনো অভিযোগ করবি না। অভিযোগ করলে কিন্তু বিপদে পড়বি। এখন যা, ঘরে যা। ঈগলের কথা শুনে টুকি মন খারাপ করে ঘরে চলে যায়, কারণ টুকি ঈগলকে অনেক ভয় পেত। অনেক ভয়ে ভয়ে টুকির দিন কাটছিল। তবে এই নির্জন জায়গায় আরেকটা পাখিকে দেখা যেত। প্রণাম রানীমা, আপনাদের জন্য খাবার আর জল নিয়ে এসেছি। আপনারা খাবার সময় মতো খেয়ে নিবেন কেমন? তবে এবার আমি যাই রানীমা। আচ্ছা যা, তবে শোন, এর পরের বার থেকে আসলে খাবারের সাথে ভুট্টাও নিয়ে আসবি কেমন? আজকাল আবার খাবারের সাথে আমার ভুট্টা খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা রানীমা, আমি পরের বারে ভুট্টা নিয়ে আসবো। তবে এবার আমি চলি, প্রণাম। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়, আর ছোট্ট টুকি আড়াল থেকে ঈগল আর কালু সব কথা শুনে ফেলে। এরপর সে ঈগলের কাছে যায়।
আচ্ছা ঠাকুমা, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই জাদুকর কেন তোমাকে রানীমা বলে ডাকে? এই নির্জন জায়গায় ওই জাদুকর ছাড়া আর কেউ আসে না কেন ঠাকুমা? বলো তো আমাকে। আর আমরা এবার কেন এই নির্জন জায়গাতে থাকি? টুকি, দিন দিন দেখছি তোর বড্ড বার বেড়েছে। তোকে না বলেছি তুই আড়ি পেতে আমাদের কোনো কথা শুনবি না? আর তোকে কতবার বলেছি তুই আমাকে কখনো কোনো প্রশ্ন করবি না। তোর কি মনে নেই নাকি এখন তোকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে? কোনটা বলতো? না না ঠাকুমা, আমাকে কোনো শাস্তি দিতে হবে না। আমি আর কখনো কোনো ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করব না। আমি আর কোনো শাস্তি পেতে চাই না ঠাকুমা। শাস্তির ভয়ে টুকি এভাবেই চুপ হয়ে যেত, কারণ টুকি কোনো ভুল কাজ করলে ওই ঈগল টুকিকে শাস্তি দিত। আর শাস্তির ভয়ে টুকি নির্জন জায়গায় মনমরা হয়ে বসে থাকতো। এইদিকে টুকি যখন একা একাই দিন কাটাচ্ছিল, ওইদিকে টুনি কন্যা একাই বাস করত। টুনটুনের আপনজন বলতে কেউ ছিল না। ইস, আমার বাড়িটা কত সুন্দর, আর আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সুন্দর গাছপালা। সেসব গাছে পাখিদের কলরব শুনে প্রাণটা একদম জুড়িয়ে যায়। তাছাড়া আমার বাসার সামনের ওই নদীটা তো আরো সুন্দর। কত সুন্দর নদী, পাখপাখালি, গাছগাছালি সবকিছু মিলিয়ে আমাদের জঙ্গলটা কত সুন্দর। কিন্তু আমি তো এখনো কিছুই বুঝতে পারছি না, কে আমি আর আমি এই জঙ্গলে কি করে এলাম? তাছাড়া আমার বাবা মাই বা কোথায়? আর আমার অতীতের কথা তো কিছু মনে পড়ছে না। যাকে বাবা, অতীত ভেবে আমি আর কষ্ট পাবো না। ফুল তুলতে তো আমার দেরি হয়ে যাচ্ছে, আর এই ফুল তুলে বাজারে বিক্রি করলেই তো আমি অনেক টাকা পাবো। আর তবেই তো আমি আমার পেটের খাবার জোগাড় করতে পারবো। ফুল বিক্রি করি তো আমি আমার খাবার জোগাড় করি। এরপর টুনটুন ফুল তুলতে যায় আর বিভিন্ন রকমের ফুল সংগ্রহ করতে থাকে, কিন্তু তার মনের ভিতরে থাকা হাজারো প্রশ্নের কথা কিছুতে বের করতে পারছিল না। সব সময় টুনটুনের মাথায় একটা কথাই ঘুরপাক খেতে থাকে। আচ্ছা, আমি কে সেটা তো আমি জানি না, কিন্তু আমার জন্ম কি এই জঙ্গলে হয়েছে নাকি আবার অন্য কোথাও হয়েছে? তাছাড়া আমার জন্ম যদি এই জঙ্গলে হয়ে থাকে, তাহলে আমার বাবা মা কোথায়? আর আমি এখানে একাই বা থাকি কেন? এসব কথা ভেবে টুনটুন আর মনে হাঁটছিল, আর হাঁটতে হাঁটতে টুনটুন একটা গর্তের মধ্যে পড়ে যায়, আর গর্তের মধ্যে পড়ে অন্য একটা জায়গায় চলে আসে। ও মা, গেলাম গো গেলাম, নিজের হাড়গুলো বোধহয় সব ভেঙে গেল। কিন্তু আমি কোথায় চলে এলাম? এখানে তো একটা মাত্র ডালিম গাছ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। কি অদ্ভুত কাণ্ড! ওই ডালিম গাছে এত বড় একটা ডালিম কোথা থেকে এলো? আর এই ডালিম গাছে তো দেখছি একটা সোনার বাড়িও আছে। কি অদ্ভুত কাণ্ড রে বাবা! ডালিম গাছে কিনা বিশাল একটা ডালিম, আবার সেই একই ডালিম গাছে একটা সোনার বাড়ি। এমন অদ্ভুত কাণ্ড তো আমি এর আগে কখনো দেখিনি। যাই একবার ওই সোনার বাড়িতে কি দেখি তো, ওই সোনার বাড়িতে কি এমন আছে। এই কথা বলে টুনটুন কৌতূহল বশত সেই সোনার বাড়িতে যায়। সোনার বাড়িতে গিয়ে টুনটুন তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ সেখানে সবকিছুই ছিল সোনার। টুনটুন সেখানে একটা বড় আয়না দেখতে পায়। ঠিকই, এটা আমি কাকে দেখছি? এটা তো আমারই প্রতিচ্ছবি, কিন্তু আমাকে এখানে রাজকন্যার মতো লাগছে কেন? আয়নাতে তোর আসল চেহারাই দেখা যাচ্ছে, কারণ তুই যে একটা পক্ষী কন্যা, আর পক্ষী কন্যাদেরকে তো দেখতে রাজকন্যার মতোই লাগে, তাই না? আয়নার পাশ থেকে এরকম আওয়াজ আসায় টুনটুন তো বেশ ঘাবড়ে যায়। ও মা, তুমি তো একটা মূর্তি। তুমি মূর্তি হয়ে কথা বলছো কি করে? মূর্তিরা তো কখনো কথা বলতে পারে না। আমি মূর্তি নই, আমাকে মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আমি হলাম টুনি, আর তুই আমার বড় মেয়ে টুনটুন। এইসব তুমি কি বলছো? তুমি তো মূর্তি, তুমি আমার মা হলে কি করে? তাছাড়া এসব তুমি কি বলছো? আমি তো একটা সাধারণ পাখি, আমি আবার পক্ষী কন্যা কি করে হব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন মা, তুই সবটাই বুঝতে পারবি। আগে তো আমার পাথর রূপ থেকে আগের রূপে ফিরিয়ে দে। শোন, তুই যে ওখানে একটা সোনার গোলাপ দেখতে পাচ্ছিস,
ওই গোলাপটা এনে আমার গায়ে ছুঁয়ে দে, তবেই আমি মুক্তি পাবো। টুনটুন এসব কথা শুনে ওই গোলাপটা এনে মূর্তির গায়ে ছোঁয়াতেই সাথে সাথে মূর্তিটা একটা সুন্দর টুনিতে পরিণত হয়। টুনি টুনটুনের মাথায় ডানা ছোঁয়াতেই আগের রূপে ফিরে যায়। মা, আমার সব মনে পড়ে গেছে মা, কিন্তু আমার ছোট বোন টুকি কোথায়? মারে, তোর বোনকে ওই দানবীয় ঈগল একটা নিজের জায়গায় বন্দি করে রেখেছে, আর ওই ঈগলের হাত থেকে তোর বোনকে বাঁচাতেই হবে রে মা। আসলে টুকির সাথে যে ঈগলটা আছে সে ছিল একটা তান্ত্রিক, ও পক্ষী রানীকে পাথরের মূর্তি বানিয়ে রেখেছিল আর তার দুই কন্যার স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছিল। কিন্তু ওই ঈগল টুকিকে বন্দি করে রাখতে পারলেও টুনটুনকে বন্দি করতে পারে না। সে অন্য জঙ্গলে পালিয়ে যায়। আর নয় মা, এবার ঈগলকে হত্যা করে আমার টুকিকে মুক্ত করে আনবো, কারণ এখন তো আমি বড় হয়ে গেছি মা, আর আমার শক্তিও যে দ্বিগুণ হয়ে গেছে। এরপর ওরা মা মেয়ে সে নির্জন জায়গায় যায় আর ঈগলকে হত্যা করে। আর টুনি টুকির মাথায় হাত রাখতে টুকিরও সবটা মনে পড়ে যায়, আর টুনি তার দুই কন্যাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়। এই কালো অলক্ষী, কত বেলা হয়েছে দেখেছিস? আজ কি আমি সারাদিন অনাহারে থাকবো নাকি শুনি? তোর মতো কাঙালির জন্য আমার ছেলেটা রোজ রোজ না খেয়ে যায়। কি রে মুখ পুরি, এখনো খাবার নিয়ে আসছিস না কেন? হ্যাঁ, না মা, না খেয়ে থাকতে হবে না, এই নিন আপনার খাবার। আর টোনাও না খেয়ে যায়নি, টোনা নাস্তা খেয়ে গেছে, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন মা। তুই আমার সামনে থেকে চলে যা। তোর মতো কালো পাখির হাতে খাবার খেলে আমার কেমন বমি আসে রে। কি রে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, মা, এমন করে বলছেন কেন? আমি কালো হতে পারি, কিন্তু কোনো নোংরা নর্দমা নই। পাখি হিসেবে আমার একটা সম্মান আছে, আর কালো ফর্সার ভেদাভেদ করতে নেই মা। এতে যে সৃষ্টিকর্তা নারাজ হয়, আর এতে আপনার পাপও হবে মা। এই ছোট লোক, অসভ্য মুখপুরি কোথাকার, তোর তো সাহস কম নয়। কালো হয়ে আবার আমাকে তুই নীতি বাক্য শোনাচ্ছিস? তোর তো ভাগ্য ভালো যে তুই এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে এসেছিস। তোর কারণে বনের সব পাখিরা আমাকে আর আমার ছেলেকে রোজ রোজ অপমান করে। কি দেখেছে আমার ছেলেটা তোকে বিয়ে করে এনেছে, সেটাই তো আমি বুঝতে পারছি না বাপু। মা, এসব আপনি কি বলছেন? সৃষ্টিকর্তার সৃষ্টি যে কখনো অলক্ষী হতে পারে না, দয়া করে এমন করে বলবেন না মা। তোর মতো কালো কালির মায়া কান্না আমি আর দেখতে চাই না। তুই তাড়াতাড়ি এখান থেকে যাবি, নাকি ঘাড় ধাক্কা দিয়ে তোকে ঘর থেকে বের করে দেব বলতো? টুনি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ রোজ মিনু টুনিকে অপমান আর অত্যাচার করতে থাকে। একদিন বিকেলে টোনা রক্তাক্ত হয়ে বাড়িতে ফেরে। বাবা টোনা, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর কপালে গায়ে এমন রক্ত কেন লেগে আছে রে? আর তাছাড়া তুই এভাবে হারছিস কেন? মা, আমি যে অ্যাক্সিডেন্ট করেছি, মাথায় আঘাত পেয়েছি, আমি দাঁড়াতে পারছি না মা। মা, জলদি আমাকে তুমি ঘরে নিয়ে যাও। মিনু টোনাকে ঘরে নিয়ে যায় আর টোনার কপালে ব্যান্ডেজ করে দেয়। বলেছিলাম না তোকে বাবা, আমাদের সঙ্গে এসব হচ্ছে শুধুমাত্র এই কালো অলক্ষীর জন্য। তুই যে কেন কিছু বুঝছিস না কে জানে। ও যদি অলক্ষী না হয় তাহলে এত বছরে কেন একটা সন্তানের জন্ম দিতে পারছে না? ওই অলক্ষীর কারণে তোর কোনো বড় ধরনের ক্ষতি হোক, সেটা আমি চাই না রে বাবা। আমি আছি, ওই অলক্ষীকে এই বাড়ি থেকে বের করে দেব। এমন সময় টুনি পানির কলস নিয়ে ঘরে চলে আসে। কি ব্যাপার টোনা, তোমার এই অবস্থা কি করে হলো? হায় হায়। খবরদার, তুমি একটা অলক্ষী। সকালে তোমার মুখ দেখে আমার ঘুম ভেঙেছে, আর আজকেই আমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মা ঠিকই বলেছে, কালো কখনোই লক্ষ্মী হতে পারে না।
টোনা, এসব কি বলছো টোনা? এসব যে কুসংস্কার টোনা, এসবের বিশ্বাস করো না তুমি। মা, আমি এর মুখ আর দেখতে চাই না। একে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দাও মা। না না, এমনটা করো না, দয়া করো। তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই টোনা, আমি তোমার পায়ে পড়ছি। তোমাদের এখানে আমাকে একটু আশ্রয় দাও টোনা, আশ্রয় দাও। অলক্ষীর কোনো জায়গা এই বাড়িতে নেই। বেরিয়ে যা, বেরিয়ে যায় বাড়ি থেকে। মিনু টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আর টুনি বনের রাস্তা দিয়ে একা একা হাঁটতে থাকে। টুনি একটা বড় গাছের নিচে বসে পড়ে। সৃষ্টিকর্তা, আমাকে কালো আর গরিব কেন বানিয়ে পাঠিয়েছো? বাবা মা, তোমাদের কালো মেয়ে যে ভালো নেই, আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। এমন সময় টুনির সামনে একটা তান্ত্রিক চলে আসে। কি ব্যাপার মিষ্টি মেয়ে, তুই এখানে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর, আমাকে বল। আমি যে কালো অলক্ষী তান্ত্রিক বাবা, আমার দুঃখ শুনলে যদি আবার আপনার বিপদ হয় তখন কি হবে? আপনি চলে যান এখান থেকে, দয়া করে চলে যান। নিজেকে এমন বলতে নেই রে মা, বল কি হয়েছে তোর, আমি তোকে সাহায্য করার চেষ্টা করব। এরপর টুনি তান্ত্রিককে সব ঘটনা খুলে বলে। এখন আমি কোথায় যাব, কি করব, আর কোথায় বা থাকবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কাঁদিস না, আমার কথা মনোযোগ দিয়ে শোন। এই বনের গভীরে একটা সোনার ডিম দেওয়া পুকুর আছে। ওই পুকুরের কাছে গিয়ে হিং ঢিং ঢিং, পুকুর আমায় দে ডিম, এই মন্ত্রটা বললেই আর পুকুর তোকে রোজ একটা করে সোনার ডিম দেবে। তবে সাবধান, প্রতিদিন পুকুরের কাছে একটার বেশি দুটো ডিম চাবি না, বুঝেছিস? যা এবার। এসব বলে তান্ত্রিক চলে যায়, আর টুনি চলে যায় ডিম দেওয়া পুকুরের কাছে। বন্ধুরা, ততক্ষণে তোমরা অ্যান্সার করো 30 + 30 = কত হয়? অ্যান্সারটি অবশ্যই কমেন্টে জানাবে। বেশ কিছুক্ষণ পর ওই তো পুকুরটা দেখা যাচ্ছে। যাই, তান্ত্রিক বাবা শেখানো মন্ত্রটা বলি। হ্যাঁ, এই তো এসে গেছি। এবার মন্ত্রটা বলি, হিং টিং ডিং, পুকুর আমায় দে ডিম। মন্ত্রটা বলার সঙ্গে সঙ্গে একটা সোনার ডিম পুকুরের কিনারায় ভেসে ওঠে। আরে আরে, তান্ত্রিক বাবা তো ঠিক কথাই বলেছে, এই পুকুরটা তো ডিম দেয়। যাই, এই সোনার ডিমটা বাজারে বিক্রি করে ঘর বানানোর আসবাবপত্র কিনে আনি। আমি এই পুকুর পাড়ে ঘর বানাবো। টুনি সেই সোনার ডিমটি নিয়ে বাজারে যায়, আর সেই সোনার ডিমটি বিক্রি করে টুনি যা টাকা পায় তা দিয়ে পুকুর পাড়ে ঘর বানানোর জন্য আসবাবপত্র কিনে নিয়ে আসে। আর টুনি সেখানে থাকতে শুরু করে। টুনি রোজ রোজ মন্ত্র পড়ে একটা করে ডিম নিত। এভাবেই টুনি বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। এমনই একদিন, টোনা বাবা, আমার বান্ধবী বলেছিল ওর বাড়ি এই বনের উত্তরে, কিন্তু আমরা তো মনে হয় ভুল রাস্তায় চলে এসেছি। এটা তো মনে হচ্ছে বনের গভীর। চল চল বাবা, তাড়াতাড়ি যাই, নইলে এখানে থাকলে কোনো বিপদ ঘটবে। এমন সময় টোনার চোখ যায় টুনির দিকে। টুনির গলায় সোনার গহনা ঝুলছিল, আর টুনি মন্ত্র বলে পুকুর থেকে সোনার ডিম নিচ্ছিল। আর এটা টোনার মিনু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে পায়। বুঝেছি মা, এই ডিম দেওয়া পুকুর থেকে সোনার ডিম নিয়ে টুনি এত বড়লোক হয়েছে। তাই তো বলি, এই বনে টুনির কেউ নেই। তাহলে টুনি গেলটা কোথায়? এসব কথা এখন বাদ দে বাবা, মন্ত্রটা আমার মুখস্থ হয়ে গেছে। তাড়াতাড়ি চল, ওই পুকুরের কাছে গিয়ে মন্ত্র বলে একসঙ্গে অনেক সোনার ডিম নেব। এরপর ওরা মা ছেলে পুকুরের কাছে যায় আর মন্ত্র বলতে থাকে। প্রথমবার মন্ত্র বলাতে পুকুর ওদের একটা ডিম দেয়। ডিমটা হাতে নিয়ে মিনু বলতে থাকে, দেখ বাবা দেখ, সোনার ডিমটা দেখ কেমন চক চক করছে। দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি অনেক ডিম চা, যাতে কাল ওই টুনি এসে আর কোনো ডিম না পায়। এরপর টোনা দ্বিতীয়বারের মতো আবারও মন্ত্র বলে, কিন্তু এবার ডিমের পরিবর্তে একটা সাপ উঠে আসে। এই সাপাই, তুমি কেন উঠে এসেছো? হ্যাঁ, আমরা তো ডিম চাওয়ার মন্ত্র বলেছি। ডিম কোথায়? হ্যাঁ, লোভী পাখিরা, এই ডিম দেওয়া পুকুর কাউকে একবারের বেশি দুবার ডিম দেয় না।
আর তোরা কি না বারবার ডিম চাইছিস? দাঁড়া দাঁড়া, তোদেরকে দেখাচ্ছি মজা। ওরে বাবারে, আমার চাই না ডিম। ও মা, তাড়াতাড়ি পালাও, পালাও এখান থেকে। এরপর ওরা মা ছেলে ছুটতে থাকে আর সাপও ওদের পেছন পেছন ছুটতে থাকে। টোনা আর মিনু ছুটতে ছুটতে টুনির বাড়িতে যায়। কি ব্যাপার টোনা, তোমরা এখানে? তোমাদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়ে তোমাদের আশা পূরণ হয়নি বুঝি, তাই আবারও এখানে এসেছো? আমাকে অত্যাচার করতে এসেছো তাই না? যাও যাও বলছি এখান থেকে। বৌমা, আমরা যে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও বৌমা। আমরা আর কখনো এমন অন্যায় কাজ করব না। হ্যাঁ টুনি, মা ঠিকই বলেছে, আমাদের ক্ষমা করে দিয়ে ওই সাপের হাত থেকে আমাদের রক্ষা করো। সাপ? কোন সাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর টোনা টুনিকে সব ঘটনা খুলে বলে। আমরা লোভে পড়ে এই কাজ করেছিলাম, তুমি আমাদের বাঁচাও টুনি, বাঁচাও আমাদের। লোভী পাখিরা, তোরা তোরা কিনা এখানে এসে বসে আছিস? আজ তোদের আমি এমন শাস্তি দেব যে তোরা আর কখনোই লোভ করতে পারবি না। বৌমা, বাঁচাও, বাঁচাও আমাদের, তোমার পায়ে পড়ি বৌমা, বাঁচাও। সাপ, এদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আর এরা বুঝতে পারেনি তাই এমনটা করেছে। তুমি এবারের মতো এদেরকে ক্ষমা করে দাও। বেশ, তুমি অনেক ভালো, তাই তোমার কথা শুনে আমি এদেরকে ছেড়ে দিলাম। এরপর সাপটি চলে যায়। সত্যি টুনি, তুমি অনেক লক্ষ্মী আর অনেক ভালো মনের। দয়া করে তুমি আমাদের সঙ্গে ফিরে চলো টুনি। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলো। তুমি আজ প্রমাণ করে দিয়েছো যে কালোরা অলক্ষ্মী হয় না। এরপর টুনি মিনু আর টোনার সঙ্গে তাদের বাড়িতে ফিরে যায়। তো বন্ধুরা, আমরা কালো বলে কখনো কাউকে অবহেলা করব না। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম নিত্য নতুন গল্প আমরা রোজ রোজ তোমাদের দেখাতে পারি। কি গো, এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি ভাবছো? আর মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা কি কিছু করতে পেরেছো? সেটাই ভাবছি গিন্নি, আজ গরিব জন্য মেয়েটাকে টাকার অভাবে বিয়ে দিতেই পারছি না। যে পাত্রই আছে সেই শুধু পণ চাচ্ছে। আমি যে কি করব কিছুই ভাবতে পারছি না গো। কেন যে আমাদের মতো গরিবদের ঘরে মেয়ে সন্তান জন্মেছে? বনবাসীদের অপমান আমার যে আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা, তুমি না হয় আমাদের মেয়েটাকে তুলে নাও, নয়তো আমাদেরকে তুলে নাও। গিন্নি, শান্ত হও গিন্নি, এমনটা করো না। মেয়েটা শুনতে পেলেছে অনেক কষ্ট পাবে। কষ্ট পেলেই বা কি আমাদের বলো? আমি তো ওকে আর সহ্য করতেই পারছি না। মাঝে মধ্যে মনে হয় ওকে বিষ খাইয়ে মেরে ফেলি। ওর জন্য আমাদের জীবনটা যে নরকে পরিণত হয়েছে। কি গো দিদি, তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ না কেন? তোমরা কি তোমাদের মেয়েকে ঘরে খুঁটি করে রাখবে নাকি? হ্যাঁ, তোমাদের মেয়ের জন্য আমাদের বনে অনেক অঘটন ঘটছে জানো। আজকের মধ্যে যদি তোমাদের অলক্ষ্মী মেয়েকে বিয়ে দিতে না পারো, তাহলে আমরা তোমাদেরকে এই বন থেকে তাড়িয়ে দেব। আমরা এই কথাটা বলার জন্যই এই বনে এসেছি, বুঝতে পেরেছো? কাল যদি এসে দেখি তোমাদের মেয়ে অবিবাহিত আছে, তাহলে সাথে সাথে ঘর থেকে বের করে দেব তোমাদের। কথাটা যেন মনে থাকে। ওগো, দেখলে তো, দেখলে ওরা কি বলে গেল। এবার আমরা কি করব? একদিনে মেয়ের জন্য ছেলে আমরা কোথায় পাবো? এই বন ছাড়া যে আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। ওগো, চুপ করে আছো কেন? কিছু তো একটা বলো। এমন সময় দূরের একটা বিড়াল তাদেরকে দেখে, আর মনে মনে বিড়ালটি বলতে থাকে, ওই তো পাখির দেখা পেয়েছি। যাই গিয়ে ওদেরকে বলি আমাকে অভিশাপ মুক্ত করার কথা। আমার যে বিড়াল হয়ে থাকতে অনেক কষ্ট হচ্ছে। আমি যে বিড়াল হয়ে মা বাবার কাছে ফিরে যেতে পারছি না। হে সৃষ্টিকর্তা, এই পাখিদের মন নরম করে দাও। গিন্নি, ওই দেখো কি সুন্দর একটা বিড়াল। আমি আমার মেয়েকে বিয়ে দেওয়ার উপায় পেয়েছি। আরে আরে দেখো, বিড়ালটা তো আমাদের দিকে এগিয়ে আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু টুনিকে বিয়ে দেওয়ার কি উপায় পেয়েছো তুমি?
টুনিকে বিড়ালের সঙ্গে বিয়ে দেব, আর তারপর এই বিড়ালের সঙ্গে টুনিকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেব। তখন আর বনের পাখিরা আমাদেরকে আর তাড়িয়ে দেবে না গো। আমরা তখন চিন্তা মুক্ত থাকতে পারবো। কিন্তু তোমার মেয়ে কি বিড়ালকে বিয়ে করবে? জোর করে বিয়ে দেব। চলো আগে বিড়ালটাকে ধরি। এরপর বিড়ালটা ওদের সামনে এসে দাঁড়ায় আর বিড়ালটা কথা বলতে থাকে, কিন্তু বিড়ালের কথা কেউ শুনতে পারে না। আমাকে সাহায্য করো, আমি বিড়াল নই, আমি যে পাখি। দয়া করে আমাকে তোমরা মুক্ত করো। বিড়ালকে স্থির হয়ে থাকতে দেখে রাজু বিড়ালের গলা দড়ি দিয়ে বেঁধে দেয়। আরে আরে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না? আমাকে কেন বাঁধলে? ও, মনে পড়েছে। তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্য হচ্ছে। পূর্ণিমার রাত না আসা পর্যন্ত আমার কথা কেউ শুনতে পারবে না। হে সৃষ্টিকর্তা, হে কোন বিপদে ফেললে আমাকে। গিন্নি, বিয়ের জন্য সব প্রস্তুত করো, আর তুমি টুনিকে ডাকো। এ কি বাবা মা, তোমরা এই বিড়ালটাকে এভাবে বেঁধে রেখেছো কেন? ছেড়ে দাও ওকে, ও তো অনেক কষ্ট হচ্ছে। ওকে তো ছাড়ার জন্য ধরিনি, ওকে আমরা তোর সঙ্গে বিয়ে দেব জন্য ধরেছি। যা ঘরে গিয়ে বিয়ের জন্য রেডি হয়ে নে। মা, এইসব তুমি কি বলছো? পাত্রপক্ষ বিয়ে করতে চায় না জন্য তুমি আমাকে একটা বিড়ালের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছ? তোমরা আমার বাবা মা নাকি শত্রু বলো তো? আমি এ বিয়ে কিছুতেই করবো না, কিছুতেই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে তুই আমাদের দুজনের মরা মুখ দেখবি, এই বলে দিলাম। মা, এমন করে বলো না মা, আমি এই বিয়েতে রাজি। জন্মের পর থেকে তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, আর আমি চাই না আমার জন্য তোমরা পাখিদের কথা শোনো। আমি আমার স্বামী বিড়ালকে নিয়ে অনেক দূরে চলে যাব, যাতে তোমাদেরকে কেউ কোনো কথা শোনাতে না পারে। চলো বিড়াল স্বামী, চলো। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত দুঃখ দিয়েছো, আমি যে আর পারছি না সৃষ্টিকর্তা। কেঁদো না টুনি, শান্ত হও। দুঃখের পরে যে সুখ আসে, এটা তুমি ভুলে যেও না। আর তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি তোমার জন্য ফল নিয়ে আছি। এরপর বিড়াল ছুটতে গিয়ে টুনির জন্য ফল নিয়ে আসে, আর টুনি এটা দেখে ভীষণ খুশি হয়। খাবার আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার স্বামী, আর আমি কখনো তোমাকে ছাড়বো না। এরপর টুনি আর বিড়াল ওখানেই থাকতে শুরু করে। একদিন রাতে বিড়াল কথা বলে ওঠে। টুনি, টুনি ওঠো, তুমি আমাকে সাহায্য করো। আজ রাতের কথাই তুমি শুধু শুনতে পারবে, সকাল হলে যে আর আমার কথা শুনতে পারবে না। দয়া করে ওঠো টুনি, আমাকে সাহায্য করো আমার রূপে ফিরে যেতে। কে কে কাঁদে আর কে সাহায্য চাইছো? আমি তোমার স্বামী বিড়াল, মানে উত্তরের বনে রাজা টোনা। আমাকে এই অভিশপ্ত বিড়াল থেকে মুক্ত করো টুনি। কিন্তু তুমি বিড়াল হলে কিভাবে? আর তুমি এতদিন আমাকে এই কথা কেন বলনি? আমি বনে শিকার করতে এসেছিলাম জানো, আর হঠাৎ করে একটা বিড়াল আমার সামনে আসে, আর আমি বিড়ালটাকে তীর ছুড়ি, আর বিড়ালটা সেখানেই সাথে সাথে মারা যায়। বেশ কিছুক্ষণ পর একটা তান্ত্রিক আমার কাছে আসে আর আমাকে অভিশাপ দেয়, আর আমিও সাথে সাথে বিড়াল হয়ে যাই। আসলে এই বিড়ালটা তান্ত্রিক বাবারই ছিল। তুমি আমাকে সাহায্য করো টুনি, আর তুমি সবটাই তো শুনলে। শান্ত হও, আমি তোমাকে মুক্ত করব। আর বলো, কি করলে তুমি মুক্ত হবে? এই বনে উত্তরের গাছের ডালে একটা সাবান ঘর আছে, ওই সাবান ঘরে একটা সাবান আছে। ওই সাবানটা দিয়ে আমাকে গোসল করালেই আমার ওপর থেকে এই অভিশাপ কেটে যাবে টুনি, আর আমিও মুক্ত হয়ে যাব। কিন্তু আমি ওই সাবান ঘরের আশেপাশে যেতে পারবো না যে। তোমাকে যেতে হবে না, তুমি এখানেই থাকবে, আর আমি তোমার জন্য ওই ঘর থেকে সাবান নিয়ে আসবো। এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। ওই তো দেখা যাচ্ছে গাছের ডালে সাবান ঘরটা। যাই যাই, ওই ঘরটা থেকে জলদি আমি সাবানটা নিয়ে আসি। টোনার যে অনেক কষ্ট হচ্ছে।
টুনি যেই না ঘরটার দিকে এগিয়ে যায়, অমনি একটা বাঘ সেখানে চলে আসে। অনেক দিন থেকে পাখির মাংস খাই না, আর বনের এইদিকে তো কোনো পাখি আসে না। আজ আমি তোকে অনেক মজা করে খাবো। আয় আমার কাছে আয়। আমাকে ছেড়ে দাও বাঘ বাবা, আমার স্বামী যে অনেক কষ্টে আছে, আমাকে যেতে দাও ওই সাবান ঘরে। তোকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। বাঘ টুনির দিকে এগিয়ে আসে। ঠিক তখনই টুনি পাশ থেকে একটা বড় ডাল তুলে বাঘের মাথায় আঘাত করে, আর বাঘটা সেখানেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। এই সুযোগ, যাই যাই তাড়াতাড়ি সাবান ঘরে যাই। টুনি গাছের ডালে সাবান ঘরে প্রবেশ করে আর সাবান নিয়ে টোনার কাছে যায়। এই দেখো টোনা, তোমার জন্য আমি সাবানটা এনেছি, এবার তুমি মুক্ত হবে টোনা। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে মুক্ত করার জন্য। তোমাকে আমি আমার জীবনে পেয়ে অনেক খুশি টুনি। তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছো, তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দেব না গো। চলো আমার সাথে আমার রাজ্যে ফিরে চলো। এরপর টোনা টুনিকে নিয়ে তার রাজ্যে ফিরে যায়। রূপসাপুর জঙ্গলে সব থেকে একটা বড় গাছে পাশাপাশি দুটো ঘর ছিল। সেই ঘর দুটোতে বাস করত টোনাটুনি এবং বান্টি ও সুখের পরিবার। টুনি দিদি, এই নাও খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। শীত তো পড়েই গেল বলো, তাই আর কি আমি কটা পিঠা বানালাম সবাই মিলে খাওয়ার জন্য। এই নাও গো দিদি। ভালোই হলো, চলো তুমিও বসে পড়ো, সবাই মিলে খাই। কিন্তু বান্টি দাদা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। দুদিন আগে সে আমাকে বলল সে নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু দুদিন কেটে গেল, এখনো তো সে বাড়িতে ফিরলো না। সে কি গো, তুমি তাকে কল দেওয়ার চেষ্টা করোনি? চেষ্টা তো করেছি, কিন্তু তার ফোনে তো কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে টুনি। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এদিকে বড় একটা গাড়ি এসে বান্টির উপর দিয়ে চলে যায়, আর বান্টির মৃতদেহের ওপরে একটা চিঠিও লিখে যায়। এ কি, আমার বান্টির আবার এটা কি হলো? টুনি দিদি, এই দেখো আমার বান্টি, ও কেন কথা বলছে না? কথা বলো বান্টি, কথা বলো। সুখী দিদি, তোমার বান্টি যে আর কোনোদিনও কথা বলবে না, কারণ বান্টি দাদা যে মারা গেছেন। না না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে ছেড়ে ও কিছুতেই চলে যেতে পারে না। সুখী দিদি, তুমি একদম কেঁদো না গো। কিন্তু বান্টি দাদার উপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে বলে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের ওপর থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত গাছটা আমার, আর ওই ঘরও আমার। তোরা এখান থেকে চলে যা, আমার চেলারা এসে এখানে ঘাঁটি কাটবে। যদি তোরা আমার কথার অবাধ্য হোস, তবে আমি তোদের হালও বান্টির মতোই করব। এই ঘর তো আমরা বানিয়েছিলাম, তাহলে আবার এই ঘরটা অন্য কারো কি করে হলো? তাছাড়া বান্টি তো আমাকে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি। আমার মনে হচ্ছে কি দিদি, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর তাছাড়া কোনো দুষ্টু পাখির হাতও রয়েছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। এবার আমি আমার বান্টিকে ছাড়া কি করে বেঁচে থাকবো টুনি দিদি? কেতো না গো, তুমি একদম কেতো না। এবার যে বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির দেহকে নিয়ে যায় আর তার মৃতদেহকে সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে এইদিকে আয়, এইদিকে আয় তোরা। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় কোথায় তোরা সবাই? কি হয়েছে গো মিনু মাসি, এভাবে ডাকছো কেন? বলো তো এবার কি হয়েছে? আমি দেখলাম আমাদের জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে কেমন ওলট পালট করে দিচ্ছে, আর পাশাপাশি দুটো ঘরকে চাইছে। আমি সেই ঘর দুটোকে দিতে চাইনি, তার জন্য আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস তো, এই ঘটনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? সেদিনও বান্টিকে হত্যা করে একটা চিঠি কে যেন দিয়ে গেছে, আর আজ কিনা তোমার এসব স্বপ্ন দেখা। সত্যি কি এই দুই ঘরের জন্য কোনো বিপদ নেমে আসছে? শোন, এবার থেকে তোরা একটু সাবধানে থাকবি। আমার তো মনে হচ্ছে এসবই ওই ভুতুড়ে আত্মার কাজ। ও চাইছে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? কার আত্মা? আর সে কেনই বা পুরো জঙ্গল দখল করে নেবে বলো তো? না না,
ওসব তেমন কিছু নয়, তোরা সবাই এবার জঙ্গলে ফিরে যা, আর সবাই একটু সাবধানে থাকিস, তাতেই হয়ে যাবে রে। না না মিনু মাসি, আমরা কোথাও যাব না। তুমি এখন আমাদেরকে আগে বলো, তুমি কার আত্মার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা যখন শুনতেই চাইছিস তবে শোন। সেই অনেক আগের কথা, তখন আমার বিয়ে হয়নি, আমি সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। আর জানিস তো, টুনি আর সুখী সেই সময়ই তোদের ওই ঘর দুটোকে বানানো হয়। কি বলছো কি? তখন এই ঘর দুটো বানানো হয় মানে? টোনা আর বান্টি তো বলেছে এই ঘর দুটো ওরা বানিয়েছে, আর তারপরেই তো ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরা তোদেরকে মিথ্যে বলেছিল, আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুরগি পাখির। তাহলে আবার সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে? শোন শোন তবে কেন ছেড়ে দিয়েছে। ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই এই নাচ গান করা বন্ধ করে দে না রে। আমি যদি নাচ গান করা বন্ধ করে দিই তাহলে আমি আবার টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর টাকা না পেলে আমি খাবো কি? তোকে তো আমি ভালোবাসি বল, আর আমি তোকে বিয়ে করে তোর ভরণ পোষণের সব দায়িত্ব নেব রে। আমি তো নাচ গান করে বেড়াই, আর তুই তো এই জঙ্গলের অনেক ভালো ছেলে, সবাইকে আমাদেরকে মেনে নেবে বল তো? কে মানলো আর কে না মানলো তাতে আমার কোনো কিছু যায় আসে না রে, তুই মানলেই হলো, বুঝতে পেরেছিস তো? না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি, আর সমাজের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর যদি আমাকে এতই ভালো লাগে তবে তুই মোড়লের কাছে যা, আর গিয়ে আমাদের ব্যাপারে সবটা খুলে বল। মোড়ল মশাই যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেয় তাহলে এই জঙ্গলের কেউই আমাদের কোনো কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে আমি যাচ্ছি ওই মোড়লের কাছে। তবে আমি তোকে সাথে নিয়ে যাবো রে, যা হবে তা একসঙ্গেই হবে। এবারে তুই চল চল আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায় আর তাদের বিয়ের কথা মোড়লকে জানায়। আর এসব কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায়। কি কি রকি, তুই তো অনেক ভালো একটা ছেলে, এত ভালো একটা ছেলে হয়ে তুই কেন এই নর্তকীকে বিয়ে করতে চাস বলতো, যেখানে আমরা কেউই এই পাখিকে কোনো সম্মান দেই না। আমি যেমন রক্তে মাংসে গড়া পাখি, মনিও তো ঠিক তেমনই রক্তে মাংসে গড়া পাখি। তাহলে কেনই বা আমাদের বিয়েটা মানা যাবে না বলুন তো? তাছাড়া নাচ গান করা তো কোনো খারাপ কিছু নয়, কেউ নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নাচতেও পারে, গান গাইতেও পারে, তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না। দেখ রকি, তুই কিন্তু আমার সঙ্গে অযথাই তর্কে জড়াচ্ছিস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোদের বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তবে আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব, আর এটাই হচ্ছে নিশ্চিত। চল মুন্নি চল, এইখানে আর এক মুহূর্ত নয়। জানিস তো, তারপর ওরা ওদের ঘরে ফিরে যায়, আর ঘরে ফিরে গিয়ে দেখে কে কি, আপনারা এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এইভাবে বিনা অপরাধে তোরা কিনা আমাদেরকে মারলি, আমরা আবারও ফিরে আসব, আর তখন তোদেরকেও ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক ঘটনা। কিন্তু মাসি, এইসবের সঙ্গে বান্টির কি সম্পর্ক? বান্টি তো ওদের বিষয়ে সবটা জানতে পেরেছিল আর নিজের দাস বানাতে চেয়েছিল। এদিকে আত্মারা তো এই জঙ্গলের ধ্বংসলীলা চালাতে চাচ্ছে, আর তার জন্য প্রয়োজন ওদের ওই দুই ঘর। কিন্তু ওদেরকে যদি ঘরটা দিয়ে দেওয়া হয় তবে তো আমাদের মৃত্যু নিশ্চিত। বলছি কি মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আর তা হলো ওই দুই ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারদিকে অন্ধকার নেমে আসে, তারই মধ্যে দুটো আত্মা এসে প্রকট হয়। তোদের যে আবার এত বড় সাহস, তোরা কিনা আমাদেরকে ধ্বংস করার কথা ভাবছিস? আজ তো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, তুমি যাও যাও, সব কটাকে ধরে ফেলো। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তো কোনো দোষ নেই বলো। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদেরকে ধরে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে দ্রুত গিয়ে একটা মশাল হাতে নিয়ে তাতে করে আগুন লাগিয়ে সেই দুই ঘরের কাছে যায়। এরপর টুনি সেই দুই ঘরে আগুন লাগিয়ে দেয়, সাথে সাথে দুই ঘর আগুনে পুড়ে যায়। এরপর সাথে সাথে সেই দুই আত্মা অদৃশ্য হয়ে যায়, আর পুরো জঙ্গল আত্মার হাত থেকে বেঁচে যায়। আর জঙ্গলবাসী আবারও সুখে শান্তিতে আগের মধ্যে বসবাস করতে থাকে।